ইতিহাসে এমন কিছু নেতা আসেন যারা শুধু একটা দেশ চালান না, বরং একটা গোটা জাতির পরিচয় নতুন করে তৈরি করেন। হো চি মিন ছিলেন ঠিক তেমনই একজন। তো চলুন আজকে আমরা দেখব কিভাবে এই একজন মানুষ ঔপনিবেশিক শক্তির বিশাল শৃঙ্খল ভেঙে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলোকে চ্যালেঞ্জ করে আর একটা বিভক্ত ভিয়েতনামকে এক সুতোয় গেঁথেছিলেন। দেখুন, হো চি মিনকে যদি সত্যি বুঝতে হয় তাহলে তার ভেতরের মূল দ্বন্দ্বটাকে চিনতে হবে। তিনি একদিকে ছিলেন একজন গভীর চিন্তার মানুষ, একজন দার্শনিক, আবার অন্যদিকে একজন আপোষহীন কঠোর যোদ্ধা। তার হাতে কলম যতটা শক্তিশালী ছিল, রাইফেলও ছিল ঠিক ততটাই। আর তার লড়াইটা কিন্তু শুধু ফরাসি বা জাপানিদের বিরুদ্ধে ছিল না, না, তার আসল লক্ষ্য ছিল আরও অনেক বড়, একটি ঐক্যবদ্ধ, স্বাধীন এবং সমাজতান্ত্রিক ভিয়েতনাম তৈরি করা। এই যে দুটো সত্তার মিশ্রণ, এটাই তাকে ভিয়েতনামের মুক্তিসংগ্রামের প্রধান স্থপতি বানিয়েছিল। কোনো বিপ্লবী নেতাই তো আর একদিনে তৈরি হন না, তাই না? তাকে বুঝতে হলে আমাদের প্রথমে সেই সময় আর সেই পরিস্থিতিটাকে বুঝতে হবে যা তাকে হো চি মিন হিসেবে গড়ে তুলেছিল। গল্পটা শুরু হচ্ছে 1890 সালে। জন্ম নিলেন নুগুয়েন সিনকুং, যাকে আমরা পরে হো চি মিন নামে চিনব। তার ছোটবেলাটা কেটেছে ফরাসি ঔপনিবেশিক শাসনের চরম নিষ্ঠুরতা দেখে। এই যে চারপাশে শোষণ, অত্যাচার, এটা তার ভেতরে একটা আগুন জ্বালিয়ে দিয়েছিল। তাই 1911 সালে মাত্র 21 বছর বয়সে তিনি দেশ ছেড়ে বেরিয়ে পড়েন। এরপরে 30টা বছর, ভাবা যায়, দীর্ঘ 30 বছর তিনি ইউরোপ, আফ্রিকা, এশিয়া চষে বেরিয়েছেন। সাধারণ শ্রমিকের কাজ করে তিনি খুব কাছ থেকে সাম্রাজ্যবাদের আসল চেহারাটা দেখেছিলেন। আর এই সময়েই মার্ক্সবাদ, লেনিনবাদের সাথে তার পরিচয় ঘটে, যা তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। তিনি বুঝতে পারেন ভিয়েতনামের মুক্তির জন্য শুধু জাতীয়তাবাদ যথেষ্ট নয়, এর জন্য একটা সমাজতান্ত্রিক বিপ্লব দরকার। আর এই উপলব্ধি থেকেই তিনি 1920 সালে ফরাসি কমিউনিস্ট পার্টিতে যোগ দেন। বলা যায় এখান থেকেই তার বিপ্লবী জীবনের আনুষ্ঠানিক পথ চলা শুরু। বিদেশে এই যে এতগুলো বছর তিনি কাটালেন, এটা কিন্তু শুধু ঘুরে বেড়ানো বা জ্ঞান অর্জনের জন্য ছিল না, না, এটা ছিল আসলে একটা বিশাল প্রস্তুতির পর্ব। ভবিষ্যতের যে বিশাল লড়াই, তার আদর্শিক এবং সাংগঠনিক ভিত্তিটা কিন্তু এখানেই তৈরি হচ্ছিল। এখানেই হো চি মিনের আসল বুদ্ধিমত্তার পরিচয়টা পাওয়া যায়। দেখুন, তার কৌশলটা ছিল 2 ধাপের। প্রথমে 1930 সালে তিনি সব কমিউনিস্ট দলগুলোকে এক করে ভিয়েতনাম কমিউনিস্ট পার্টি তৈরি করলেন। এর লক্ষ্য ছিল শ্রমিক আর কৃষকদের এক ছাতার নিচে এনে জাতীয় মুক্তির লড়াই করা। কিন্তু তিনি জানতেন শুধু কমিউনিস্টদের দিয়ে এই লড়াই জেতা যাবে না। তাই দেশে ফিরে 1941 সালে তিনি আরও বড় একটা চাল দিলেন, তৈরি করলেন ভিয়েতমিন। এটা ছিল সবার জন্য একটা প্ল্যাটফর্ম, একটা জাতীয় মুক্তি ফ্রন্ট, যেখানে কমিউনিস্ট, জাতীয়তাবাদী, কৃষক, শ্রমিক, এমনকি দেশপ্রেমিক জমিদারদের জন্য দরজা খোলা ছিল। ধর্ম বা শ্রেণী নয়, ভিয়েতনামের নাগরিক, এই একটাই পরিচয়। বিদেশি শক্তির বিরুদ্ধে সবাইকে এক করাই ছিল এর উদ্দেশ্য, আর এই ঐক্যই হয়ে উঠেছিল আন্দোলনের আসল শক্তি। এরপর এলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ, আর জাপান ভিয়েতনাম দখল করে নিল। পরিস্থিতি আরও জটিল হয়ে গেল, কিন্তু একজন সত্যিকারের নেতা তো সংকটকে সুযোগে পরিণত করেন। হো চি মিন ঠিক তাই করলেন। 1945 সালে জাপান যখন আত্মসমর্পণ করল, ভিয়েতনামে তখন একটা ক্ষমতার শূন্যতা। ফরাসিরা তখনও ফেরেনি, জাপানিরা পরাজিত। আর ঠিক তখনই ভিয়েতমিন এই সুবর্ণ সুযোগটা কাজে লাগাল। দেশ জুড়ে আগস্ট বিপ্লবের ডাক দেওয়া হলো, আর সাধারণ মানুষ দেশের বড় বড় প্রশাসনিক কেন্দ্রগুলো একে একে দখল করে নিল। আর আগস্ট বিপ্লবের ক্লাইম্যাক্সটা এলো 1945 সালের 2রা সেপ্টেম্বর। হ্যানয়ের বাদিন স্কোয়ারে লক্ষ লক্ষ মানুষের সামনে হো চি মিন স্বাধীন গণতান্ত্রিক ভিয়েতনাম প্রজাতন্ত্রের ঘোষণা দিলেন। কিন্তু এটা শুধু একটা স্বাধীনতার ঘোষণাই ছিল না, এটা ছিল একটা অসাধারণ কূটনীতিক চাল, একটা মাস্টার স্ট্রোক। আন্তর্জাতিক সমর্থন, বিশেষ করে আমেরিকার সমর্থন পাওয়ার জন্য তিনি তার ঘোষণার ভাষা সাজিয়েছিলেন টমাস জেফারসনের লেখা মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ঘোষণার আদলে। ভাবুন একবার, তিনি তার ভাষণ শুরুই করলেন এই বিখ্যাত উক্তি দিয়ে, সকল মানুষ সমানভাবে সৃষ্ট। এর মাধ্যমে তিনি গোটা বিশ্বকে একটা বার্তা দিতে চাইলেন যে ভিয়েতনামের এই সংগ্রাম আসলে স্বাধীনতা আর গণতন্ত্রেরই সংগ্রাম। স্বাধীনতা তো ঘোষণা করা হলো, কিন্তু আসল লড়াইটা তো সবে শুরু। কারণ স্বাধীনতা অর্জন করার চেয়েও অনেক বেশি কঠিন হল সেটাকে রক্ষা করা। আর ভিয়েতনামের জন্য সামনে ছিল এক
অগ্নি পরীক্ষা। ফরাসিরা তাদের হারানো সাম্রাজ্য ফিরে পেতে আবার ভিয়েতনামে ফিরে এলো। একদিকে আধুনিক ফরাসি আর্মি আর অন্যদিকে ভিয়েতনামের সাধারণ মানুষ। হো চি মিন জানতেন সরাসরি যুদ্ধে জেতা প্রায় অসম্ভব। তাই তিনি এক দীর্ঘস্থায়ী প্রতিরোধ যুদ্ধের ডাক দিলেন, যার নাম গণযুদ্ধ। এই কৌশলের মূল শক্তি ছিল সাধারণ মানুষ। গ্রামগুলো হয়ে গেল এক একটা কিল্লা, আর সাধারণ কৃষকদের গেরিলা যুদ্ধের ট্রেনিং দিয়ে তৈরি করা হলো এক অপ্রতিরোধ্য বাহিনী। তাদের কৌশল ছিল খুব সহজ কিন্তু মারাত্মক কার্যকর। অতর্কিতে শত্রুর উপর হামলা করা, তাদের সাপ্লাই লাইন কেটে দেওয়া আর ক্রমাগত হয়রানির মাধ্যমে শক্তিশালী শত্রুকে ভেতর থেকে দুর্বল করে দেওয়া। এই ৯ বছরের সংগ্রামে ভিয়েতনামের প্রত্যেকটা গ্রামই যেন একটা দুর্গে পরিণত হয়েছিল। এই যে ৯ বছরের লম্বা গেরিলা যুদ্ধ, এর চূড়ান্ত মুহূর্তটা এলো ১৯৫৪ সালে। দিয়েন বিয়ান ফুতে যা ঘটল তা পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। হো চি মিনের সেনাপতি ভো নুগেয়ান গিয়াপের নেতৃত্বে ভিয়েতমিন বাহিনী ফরাসিদের একটা সুরক্ষিত ঘাঁটিতে এমনভাবে আক্রমণ করল যে ফরাসিরা শোচনীয়ভাবে হেরে গেল। ভাবুন, এশিয়ার একটা দেশ হারিয়ে দিচ্ছে ইউরোপের এক বিশাল ঔপনিবেশিক শক্তিকে। এটা ছিল অবিশ্বাস্য, আর এটাই ভিয়েতনামে ফরাসি শাসনের অবসান ঘটাল। তো ফরাসিরা তো চলে গেল, বিজয় এলো, কিন্তু এই বিজয়ের সাথে শান্তি বা ঐক্য কিছুই এলো না। বরং ভিয়েতনামের গল্পের সবচেয়ে জটিল আর রক্তাক্ত অধ্যায়টা শুরু হলো ঠিক এর পরে। হলোটা কি? ১৯৫৪ সালে জেনেভা চুক্তিতে ভিয়েতনামকে ঠিক মাঝখান দিয়ে ১৭তম সমান্তরাল রেখা বরাবর ২ ভাগে ভাগ করে দেওয়া হলো। উত্তরে হো চি মিনের সমাজতান্ত্রিক সরকার আর দক্ষিণে আমেরিকার সমর্থনে পুঁজিবাদী সরকার। হো চি মিন এটা মেনে নিলেন, কিন্তু মনে রাখতে হবে এটা ছিল তার জন্য একটা সাময়িক কৌশল। তিনি ভেবেছিলেন নির্বাচনের মাধ্যমে খুব তাড়াতাড়ি ভিয়েতনাম আবার এক হয়ে যাবে। তার আসল প্ল্যান ছিল এই সময় উত্তর ভিয়েতনামকে একটা শক্তিশালী ঘাঁটি বানানো, যেখান থেকে পুরো দেশকে আবার এক করার লড়াইটা চালানো হবে। কিন্তু একটা বিশাল সমস্যা দেখা দিল। দক্ষিণ ভিয়েতনাম আর আমেরিকা যখন নির্বাচন হতে দিল না, তখন প্রশ্নটা দাঁড়ালো, এই যে মাঝখানে একটা বর্ডার, এটা টপকে কিভাবে দক্ষিণের গেরিলা যোদ্ধাদের কাছে অস্ত্রশস্ত্র, খাবার, রসদ পৌঁছানো যাবে? এটা তো প্রায় অসম্ভব একটা কাজ। আর এই অসম্ভবকে সম্ভব করার নামই হল হো চি মিন ট্রেল। এটা কিন্তু কোনো একটা পাকা রাস্তা ছিল না, না, এটা ছিল লাওস আর কম্বোডিয়ার দুর্গম জঙ্গল আর পাহাড়ের ভেতর দিয়ে হাজার হাজার কিলোমিটারের এক জালের মতো রাস্তা। এই গোপন পথেই উত্তর থেকে দক্ষিণে ভিয়েতকং গেরিলাদের কাছে অস্ত্র, রসদ আর সৈন্য যেত। এটাকে ভিয়েতনামের ঐক্য আন্দোলনের মেরুদণ্ড বলা হয়, আর কথাটা ১০০% সত্যি। এই ট্রেল ছাড়া দক্ষিণে এত বছর ধরে যুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভবই ছিল না। এই হো চি মিন ট্রেল এতটাই কার্যকর ছিল যে আমেরিকার রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ে। আর এর ফল যা হলো তা হল ভিয়েতনাম যুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর পর্যায়। ১৯৬০-এর দশকে আমেরিকা সরাসরি যুদ্ধে নেমে পড়ল, দক্ষিণে লাখ লাখ মার্কিন সৈন্য আর উত্তরে ভয়াবহ বোমাবর্ষণ। সংঘাতটা একটা নতুন ভয়ঙ্কর রূপ নিল। একদিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি, আর অন্যদিকে ভিয়েতনাম। এই অসম লড়াইয়ে টিকে থাকতে হলে মানুষের মনোবলকে তুঙ্গে রাখতে হবে। আর ঠিক এই সময়েই হো চি মিন তার জনগণকে একটা মন্ত্র দিলেন, স্বাধীনতা ও মুক্তির চেয়ে মূল্যবান আর কিছু নেই। এই একটা কথাই যেন পুরো জাতির ডিএনএতে ঢুকে গিয়েছিল। যত বড় ত্যাগই হোক, জাতীয় ঐক্য আর স্বাধীনতাই শেষ কথা। এই বিশ্বাসটাই তাদের অসম্ভবকে সম্ভব করার প্রেরণা জুগিয়েছিল। শুধু বড় বড় রণকৌশল দিয়ে কিন্তু যুদ্ধ জেতা যায় না। যুদ্ধের আসল শক্তি তো আসে মানুষের মন থেকে। আর হো চি মিন এটা খুব ভালো করেই জানতেন। তার সবচেয়ে বড় শক্তি ছিল সাধারণ মানুষের সাথে তার আত্মিক যোগাযোগ। ভেবে দেখুন, দেশের সর্বোচ্চ নেতা, অথচ তিনি থাকছেন একটা ছোট্ট কাঠের বাড়িতে। পরনে সাধারণ খাকি পোশাক, পায়ে টায়ারের স্যান্ডেল। এই সাধারণ জীবনযাপন কোনো দেখাওয়া ছিল না। এটার কারণে ভিয়েতনামের মানুষ তাকে রাষ্ট্রপ্রধান হিসেবে নয়, বরং নিজেদের পরিবারের একজন, তাদের প্রিয় আঙ্কেল হো বা হো চাচা হিসেবে দেখত। আর মানুষ যখন অনুভব করে যে তারা কোনো রাষ্ট্রপতির জন্য লড়ছে না, বরং তাদের প্রিয় আঙ্কেলের স্বপ্ন পূরণের জন্য লড়ছে, তখন তাদের হারানো প্রায় অসম্ভব হয়ে যায়। তো আমরা যদি তার পুরো নেতৃত্বকে বিশ্লেষণ করি, তাহলে মোটামুটি 4টে মূল স্তম্ভ দেখতে পাই। ১ নম্বর হল জাতীয়তাবাদ। তিনি সমাজতন্ত্রের চেয়েও দেশপ্রেমকে ওপরে রেখেছিলেন।
2 নম্বরে আসে গেরিলাই যুদ্ধ, শক্তিশালী শত্রুকে দুর্বল করার তার সেরা অস্ত্র। 3 নম্বর কৃষক সম্পৃক্ততা, তিনি বুঝেছিলেন যে গ্রামের সাধারণ মানুষই বিপ্লবের আসল শক্তি। আর 4 নম্বর আন্তর্জাতিক সমর্থন, তিনি খুব দক্ষতার সাথে সোভিয়েত ইউনিয়ন ও চীন থেকে সাহায্য আদায় করেছিলেন, যা লম্বা লড়াইয়ে টিকে থাকতে খুব জরুরি ছিল। তো চলুন এক নজরে পুরো যাত্রাটা আর একবার দেখে নিই। শুরুটা হয়েছিল 1930 সালে কমিউনিস্ট পার্টি গঠনের মাধ্যমে, 1945-এ স্বাধীনতার ঘোষণা, তারপর ফরাসিদের সাথে লম্বা যুদ্ধ, 1954-তে দিয়েন বিয়েন ফুতে বিজয় এলেও দেশ ভাগ হয়ে গেল। এরপর 1959 থেকে শুরু হলো আমেরিকার বিরুদ্ধে সেই ঐতিহাসিক রক্তক্ষয়ী সংগ্রাম, যার শেষ হয় 1975 সালে ভিয়েতনামের চূড়ান্ত বিজয় আর একত্রীকরণের মাধ্যমে। কিন্তু ইতিহাসের সবচেয়ে বড় ট্র্যাজেডিগুলোর একটা হলো যে মানুষটা সারাটা জীবন একটা স্বপ্নের পেছনে ছুটলেন, সেই স্বপ্নটা সত্যি হওয়ার মুহূর্তে তিনি আর বেঁচে ছিলেন না। চূড়ান্ত বিজয়ের 6 বছর আগে 1969 সালে হো চি মিন মারা যান। কিন্তু তার মৃত্যু জনগণকে দুর্বল করার বদলে আরও বেশি জেদি করে তুলেছিল। 1975 সালে যখন সাইগনের পতন হল আর ভিয়েতনাম অবশেষে এক হল, তখন তার প্রতি সর্বোচ্চ সম্মান জানিয়ে সাইগন শহরের নাম বদলে রাখা হল হো চি মিন সিটি। শেষ পর্যন্ত হো চি মিনের গল্পটা আমাদের কি শেখায়? তিনি দেখিয়ে দিয়েছেন একটা জাতির একতা আর ইচ্ছাশক্তির কাছে বিশ্বের কোনো শক্তি বড় নয়। আধুনিক ভিয়েতনামের ইতিহাস আসলে হো চি মিনের সংগ্রামেরই ইতিহাস। তার জীবনটা আমাদের একটা প্রশ্ন নিয়ে ভাবতে বাধ্য করে, একজন মানুষের স্বপ্ন আর একটা গোটা জাতির সংকল্পের শক্তি আসলে কতটা হতে পারে। যদি এই ধরনের গভীর ঐতিহাসিক বিশ্লেষণ আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।